অভিশপ্ত ওয়ার্ড ২০২৪ সালের নভেম্বরের এক ঠান্ডা সন্ধে চারপাশে কুয়াশা ঘনিয়ে আসছে। কলকাতার দক্ষিণ পূর্ব প্রান্তে দাঁড়িয়ে আছে এক জীর্ণ পরিত্যক্ত ভবন, নিউ হোপ জেনারেল হাসপাতাল। সাদা রঙের পলকা দেওয়াল, ছোপে ছোপে ময়লা, জানালার কাঁচ ভাঙা, দরজার সামনে পড়ে আছে ঝড়ে পড়া পাতা আর কিছু ছিন্ন ভিন্ন হাসপাতালের নথিপত্র। এই সন্ধেতেই প্রথমবার হাসপাতালে পা রাখলেন ডাক্তার ঈশিতা ঘোষ। মনোবিজ্ঞানী হিসেবে সদ্য কাজে যোগ দিয়েছেন শহরের ওয়েলবিইং ক্লিনিকে। কিন্তু তার একজন নতুন রোগী, তরুণী কৃতিকা রায়, হঠাৎ হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই অলৌকিক কিছু কথা বলতে শুরু করে। সে বারবার বলে, তারা ফিরে এসেছে, আগুনে পোড়া ছায়ারা, তারা ঘুমায় না। ঈশিতা কৌতূহলী হয়ে কৃতিকার কথার উৎস খুঁজতে গিয়ে পৌঁছে যান এই পুরনো হাসপাতালের ফাইল ঘরে। আর সেখানেই প্রথমবার তার চোখ পড়ে একটি ফাইলের দিকে। পেশেন্ট রেকর্ড, ওয়ার্ড ১৩, ১৯৯৫ ইনসিডেন্ট। ফাইলটি খুলতেই বেরিয়ে পড়ল ধূলিধূসরিত কাগজপত্র। কভার পাতায় লেখা, ওয়ার্ড ১৩, বিশেষ মানসিক চিকিৎসা শাখা, চিফ ফিজিশিয়ান ডক্টর অনিরুদ্ধ বসু। ঈশিতার মনে কাঁটা বিঁধে, এই নামটাই তো কৃতিকা ঘুমের মধ্যে বারবার বলে ওঠে। সে সিদ্ধান্ত নেয় তাকে হাসপাতালে ঢুকতেই হবে। পরদিন রাত ৯টায় সাংবাদিক রঞ্জন সেনকে সঙ্গে নিয়ে সে প্রবেশ করে নিউ হোপ জেনারেলে। মাথার উপরে মাকড়সার জাল, ছাদের ফাটলে ইঁদুরের দৌড়, দূরে ঘণ্টার মতো কোনো শব্দ বারবার ভেসে আসছে। অথচ এখানে তো আর কোনো ঘণ্টা বাজে না। ওরা ঢুকে পড়ে পুরনো ১৩ নম্বর ওয়ার্ডে। দরজাটি শক্তভাবে আটকানো, তবে রঞ্জনের ঠেলা খেয়ে কড়াকড় শব্দে খুলে যায়। ঘরের ভেতরে ঢুকতেই ঠান্ডা হাওয়ার সাথে মৃদু গন্ধ, যেন পোড়া গন্ধের সাথে ওষুধ মেশানো। আর ঠিক তখনই ওরা দুজনেই শুনতে পায় এক শিশুর কান্না। ঘরের এক কোণে একটি ধুলোমাখা তাকের ওপর ঈশিতা খুঁজে পায় একটি পুরনো ডায়েরি। পৃষ্ঠাগুলো আধপোড়া, কিন্তু কিছু লেখা এখনও পড়া যায়। তারা আমাকে মানসিক রোগী বানিয়ে ফেলে দিয়েছে। আমি শুধু চিকিৎসা করতে চেয়েছিলাম। তারা জানে না মৃতের সাথেও যোগাযোগ করা যায়। আজ ১৩ নম্বর ওয়ার্ডে সেই রীতি শুরু করলাম। ডাক্তার অনিরুদ্ধ বসু। ঈশিতা থমকে যায়। একজন চিকিৎসক যদি মৃতের আত্মার সাথে যোগাযোগ করার চেষ্টা করতেন, তবে সেটা বিজ্ঞান ছিল না কিছুর পরিণতি? ঈশিতা ও রঞ্জন আবার ফিরে আসে পরদিন রাত ৩টায়। এইবার ওরা সাথে নিয়ে আসে ওয়ার্ড বয় বিষান্দা, যিনি সেই সময় ১৯৯৫ হাসপাতালে কাজ করতেন। শুরুতে কিছু না বললেও বিষান মুখ খোলে। সেই রাতটা আমি কোনোদিন ভুলতে পারিনি। আগুন লেগেছিল হঠাৎ, কিন্তু আগুন শুরু হয়েছিল এক অপারেশনের রুম থেকে। ডাক্তার অনিরুদ্ধ বসু ও একজন রোগী ছিলেন সেখানে। তারা কেউই বের হয়নি, কিন্তু তারপরেও আজও কেউ কেউ ওই ঘরে তাদের ছায়া দেখে। রাত ৩টে বাজতেই পুরো হাসপাতাল যেন হঠাৎ বিদ্যুৎ চমকের মতো কেঁপে উঠল। চারিদিকে ঝমঝম করে বৃষ্টি শুরু, আর ওরা তিনজন পরিষ্কার দেখতে পেল ভাঙা জানালার পাশ দিয়ে সাদা অ্যাপ্রন পরা একজন ডাক্তার ধীরে ধীরে হাঁটছেন, চোখ দুটো লাল। ওই ওয়ার্ড থেকে হাসপাতালের নিচতলার অপারেশন থিয়েটারের দিকে যেতে যেতে ওরা দেখল লিফটটা নিজে নিজেই ওপরে উঠছে, অথচ হাসপাতালের বিদ্যুৎই নেই। বিষান মুখ কালো করে বলল, হেই লিফটে আমি একবার এক নার্সকে উঠতে দেখেছিলাম আগুনের পরে আর ওর হদিশ পাওয়া যায়নি। লিফট থামল, দরজা খুলল, কেউ নেই, কিন্তু ভিতরে ঝুলছে একটি স্টেথোস্কোপ। রঞ্জন জোরে চেঁচিয়ে উঠল, এইটা আমার দিদির, হাসপাতালের আগুনের আগের দিন ও এটা হারিয়েছিল। হাসপাতালে আগুনের দিনের ছবি খুঁজে পায় এক পুরনো সংবাদপত্রে। সেখানে স্পষ্ট দেখা যায় ডাক্তার অনিরুদ্ধ বসু, অথচ যাকে মৃত রোগী বলা হয়েছিল তার মুখ স্পষ্ট ঈশিতার রোগী কৃতিকার মতো দেখতে। তবে কি কৃতিকা পুনর্জন্ম? সে বুঝতে পারে কিছু আত্মা আবার ফিরে আসছে নিজেদের অসমাপ্ত কাজ শেষ করতে। হাসপাতালের পাশে এক ভিখারিকে খুন অবস্থায় পাওয়া যায়। শরীরে হাসপাতালের নাম লেখা ট্যাটু, পেট কাটা, চোখ খোলা আছে। পুলিশ এটিকে কেস হিসেবে না নিয়ে ফাইল বন্ধ করে দেয়। কিন্তু ঈশিতা বুঝে যায় এসব হত্যা নয়, এগুলো বলিদান।
ও খুঁজে পায় আগুনের বছরেও ঠিক এমন 5টি খুন হয়েছিল যাদের মৃত্যু সবার অজানা ছিল। ঈশিতা হাসপাতালের নিচের স্টোর রুমে খুঁজে পায় ওয়ার্ড 13 রিচুয়াল নোটস নামে একটা কাঁচা খাতা। রোগীদের মানসিক অবস্থা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, তবে আমি বিশ্বাস করি সঠিক সুরায় পড়লে আত্মারা আমার অধীনে আসবে। অপারেশনের টেবিলটাই আমার মণ্ডপ। ডাক্তার অনিরুদ্ধ। এইসব লেখা এক ধরনের সাধনার ইঙ্গিত দেয়, যেখানে ডাক্তারের পরিচয় এক তান্ত্রিক কর্ম চালানো হয়েছে। হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পর কৃতিকা স্বাভাবিক আচরণ করতে শুরু করে, কিন্তু মাঝে মাঝে মধ্যরাতে গলা বদলে যায়, চোখ বড় বড় করে বলে, তুমি কি জানো মৃত্যু কতটা নরম ঠোঁট ছুঁয়ে আসে? ঈশিতা জানে কৃতিকা আর একা নেই, কারোর আত্মা বাসা বেঁধেছে ওর ভিতরে। রঞ্জন খুঁজে পায় 1995 সালের আসল মৃত্যুর তালিকা। তাতে দেখা যায় 32 জন রোগীর মধ্যে অন্তত 9 জন শিশু ছিল, এবং সবাই ছিল মানসিক বিকরগ্রস্ত, যাদের ওপর ডক্টর অনিরুদ্ধ গোপনে নিউরো চ্যানেল ওপেনিং নামের এক ভয়ঙ্কর চিকিৎসা করতেন। পাশাপাশি দেখা যায় সেই চিকিৎসা চলাকালীন অন্তত 3 জন রোগী আগুনে মরেনি, বরং হার্ট বন্ধ করা হয়েছে ইনজেকশন দিয়ে। রাতের বেলা হাসপাতালে জানালায় দাঁড়িয়ে থাকা এক সাদা অ্যাপ্রন পরা ডাক্তারকে মোবাইলে ক্যামেরায় ধরতে গেলে দেখা যায় সে পেছনে ঘুরে তাকায়, কিন্তু ছবিতে মুখটা অস্পষ্ট। জুম করলে দেখা যায় চোখ নেই, শুধু শূন্য কালো দাগ। ঈশিকা বারবার স্বপ্নে দেখে সেই মুখ, আর প্রতিদিন সকালে তার বিছানার পাশে পাওয়া যায় হাসপাতালের পুরনো ওষুধের শিশি, তাতে লেখা বেসাল ইনজেকশন অনলি ফর ট্রায়াল পেশেন্টস। শেষমেশ বিষান বলে ফেলে, ওই ডাক্তারবাবু ওই রোগীদের উপর পরীক্ষা চালাতেন, বলেন এটা নাকি বিজ্ঞান। কিন্তু রোগীরা মরতে শুরু করল, আগুনটাও ওনার তৈরি করা। আমি তখন চুপ ছিলাম, কিন্তু আজও আমি ঘুমাতে পারি না। আর একটা রোগীর নাম ছিল অনুরাধা রায়। ও মারা গিয়েছিল ফুসফুস ছিঁড়ে। ওটাই ছিল শেষ বলি। ঈশিতা ও রঞ্জন আবার ঢোকে অনিরুদ্ধ বসুর চেম্বারে। সেখানে টেবিলের পিছনে তারা দেখতে পায় গোপন আলমারি। ভেতরে থাকা বইগুলোর নাম সোল রিটেনমেন্ট ইন মেডিকেল সেলস, 13 সার্কেল ব্লাড কন্ট্র্যাক্ট, দ্য রেজারেকশন থিওরি, এবং একটিতে নাম লেখা কৃতিকা রায়। এটা দেখে ঈশিতা বোঝে কৃতিকা জন্ম থেকেই এই প্রক্রিয়ার জন্য নির্বাচিত ছিল। রাত 3টে 13 নম্বর ওয়ার্ডের জানালা খুলে যায়। ভিতরে ঢুকে পড়ে বাতাস, আর চারদিক রক্তগন্ধে ভরে যায়। কৃতিকা সেই ঘরে দাঁড়িয়ে বলে, ওই অপারেশনটা তো শেষ হয়নি, ডাক্তারবাবু আবার আসবেন। আমি তাঁর জবান। কান্নার সুরে হাসপাতাল কেঁপে ওঠে। ঈশিতা ও রঞ্জন ওয়ার্ডে ফিরে ডক্টর অনিরুদ্ধের আত্মার মুখোমুখি হয়। সে বলে, আমি সব ভুল ছিলাম না, আমি মানুষদের উন্নত করতে চেয়েছিলাম। মৃত্যুর পরে জীবন সম্ভব, প্রমাণ আমি নিজেই। তখনই হাসপাতালের বিদ্যুৎ ফিরে আসে, সব আলো জ্বলে ওঠে, এবং অপারেশন টেবিলের ওপরে একটি মৃতদেহ বসে পড়ে। অন্তিম মুহূর্তে জানা যায় অনিরুদ্ধ শুধুই ডাক্তার ছিলেন না, তিনি ছিলেন এক নিষিদ্ধ গোপন তন্ত্রবিদ্যার চর্চাকারী। হাসপাতালের নিচতলায় এটি তলায় তারা খুঁজে পায় এক পুরনো পিশাচ পূজার মণ্ডপ, যেখানে রক্তে স্লেটিং ও নির্দিষ্ট চিহ্ন খোদাই করা। তন্ত্র অসম্পূর্ণ থাকায় ওই হাসপাতালের ভেতরে আটক আছে 32টি আত্মা, যারা রক্তচক্ষু হয়ে আছে ডাক্তারের প্রতি। কিন্তু অনিরুদ্ধ এখন কৃতিকার দেহে বাসা বেঁধেছে। অন্তিম ক্লাইম্যাক্সে ঈশিতা সিদ্ধান্ত নেয়, কৃতিকাকে বাঁচাতে হলে তাকে ডাক্তারের আত্মা থেকে মুক্ত করতে হবে। সে বিষানের সহায়তায় তন্ত্রবিধির উল্টো পদ্ধতি প্রয়োগ করে রক্তের সুরা বদলে আত্মাকে মুক্তি দেয়। কিন্তু শর্ত ছিল একজন জীবন্ত মানুষের বলিদান। রঞ্জন নিজেকে উৎসর্গ করে, ওর দিদির আত্মা মুক্তি পায়। হাসপাতালে বিস্ফোরণ ঘটে, 13 নম্বর ওয়ার্ড চিরতরে ধ্বংস হয়। সব আত্মা যেন শান্তি পায়। বছরখানেক পর ঈশিতা এখনও মাঝে মধ্যে ঘুমের মধ্যে কেঁপে ওঠে। একদিন তার চেম্বারে আসে এক রোগী, পেছন থেকে চুপচাপ বসে। ঈশিতা প্রশ্ন করে, আপনার নাম? কণ্ঠস্বর, ডক্টর অনিরুদ্ধ বসু। আমরা আবার শুরু করব না?